আরে ক্লাস কি শুরু হয়েছে? স্যার তো এখন আসে নাই না ক্লাসে। এখনো শুরু হয়নি। আচ্ছা। স্যার আমাদেরকে স্যার যেখান থেকে পড়ায় এটা কোনটা আসলে স্টাডি ম্যানুয়ালের ইয়ে থেকে এটা কোথা থেকে পড়ায় এটা স্যারে? স্যারের যে কোশ্চেন গুলো পায় এটা কোন কোন জায়গা থেকে বলতে পারবেন কেউ? হ্যালো। কাইসোর বই থেকে কাইসো। রাইসো। হ্যাঁ। Okay, so can you hear me? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। Okay, so thank you very much for joining. So can you see my screen? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 8 দেখবো। আচ্ছা, ইন লাস্ট ক্লাস আমাদের চ্যাপ্টার 6 শেষ হয়েছিল, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার? ইনভেন্টরি চ্যাপ্টারে যে এক্সারসাইজ আপনাদের দেখিয়েছিলাম, সেখানে কোনো সমস্যা আছে আপনাদের? ওগুলা সত্যিকার অর্থে মানে দেখা হয়নি, তবে ওগুলো দেখতে হবে, ওগুলো প্রবলেম হবে না প্র্যাকটিস ইনশাল্লাহ। করতে পারিনি তো যদি স্যার, প্রবলেম হালকা হয় করা হয়নি পরে তো, দেখবো স্যার। প্র্যাকটিস করলে সমস্যা আপাতত কোনো ধরা সমস্যা পড়বে। পাইনি। আচ্ছা, প্র্যাকটিস করতে পারছেন না, এই কথাটা আসলে ইজ নট অ্যাডমিসেবল। ফার্স্ট অফ অল, যে আপনাদের কিন্তু ক্লাস হয় এবং যে এক্সারসাইজ গুলো দেওয়া হয় এগুলো শেষ করতে হবে, আদারওয়াইজ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে না। আন্ডারস্ট্যান্ড? সেটা হুম হুম। সো হ্যাঁ স্যার। আর যদি আপনাদের প্র্যাকটিস না করেন তাহলে প্রবলেম আছে কিনা সেটাও কিন্তু বলা যাবে না। বোঝা যাবে না। ঠিক আছে, সো আমি আশা করি যে আপনারা একটু প্র্যাকটিস করবেন, না করলে তো আসলে প্রগ্রেস করা যাবে না। যেমন আমি হয়তো চ্যাপ্টার শেষ হয়ে গেল, আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করে দিলাম, কিন্তু এখানে কোনো প্রবলেম আছে কিনা, আনলেস ইউ ডু প্র্যাকটিস, সো ইউ ক্যানট ফাইন্ড ইট আউট। আচ্ছা ঠিক আছে, তারপরেও আপনারা নেক্সট ক্লাসে দেখে আসেন। যদি সমস্যা থাকে আমরা আগামীকালই তো আমাদের ক্লাস আছে আরেকটা, তো ওই ক্লাসে ডিসকাস করব। স্যার আমাদের কত নাম্বার ক্লাস আজকে? আচ্ছা, আমার শিডিউল অনুসারে মনে হয় আজকে ক্লাস নাম্বার 15। আচ্ছা, 15। সো আমাদের চ্যাপ্টার হচ্ছে, আজকে আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 8, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, সো চ্যাপ্টার টাইটেলটা একটু আপনারা লেখেন সবাই, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার লেখা আছে। আচ্ছা, সো স্যার এটা ক্যান এনি, কাজ করতে স্যার।
চ্যাপ্টার 8। ওকে, ওকে স্যার। তাহলে এখানে দেখেন আপনাদেরকে আহ, যেটা এখানে লেখা হয়েছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট? ক্যাশ বুকের সাথে পাসবই মিল করে। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে বুক ক্যাশ বই, আমাদের যে বুক ব্যালেন্স আছে ব্যাংকের জন্য, সেই বইয়ের সাথে ব্যাংকের ব্যালেন্সে ম্যাচ করানো। ঠিক আছে। আচ্ছা, রিকনসিলিয়েশন মানে কি? রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমন্বয়। সো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বিবরণী। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। সমন্বয় বিবরণী মানে হচ্ছে ম্যাচিং স্টেটমেন্ট, অর্থাৎ আমরা ম্যাচ করি। কোশ্চেন হচ্ছে কার সাথে কার ম্যাচ করি। ওকে, সো আমি যে আপনাদেরকে এখানে একটা সিলি কোশ্চেন করি, আই গেস যে আই উইল গেট দ্য আনসার ফ্রম অল অফ ইউ। সো হাউ মেনি অফ ইউ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস? আপনাদের কয়জনের ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট আছে স্যার। সবারই সবারই আচ্ছা আছে। স্যার। সবারই আছে। Somebody else. Yes, I would get the same answer. Okay. So how many of you have SMS banking service? SMS এসএমএস banking. আচ্ছা স্যার। অ্যাকাউন্ট যাদের আছে সবাই তো এসএমএস ইয়ে করে সবারই আছে। ব্যবহার। জি সবারই আছে। স্যার, সবারই আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। So can you read out any message জি that you স্যার, get from the প্রত্যেকটাই তো bank? মেসেজ, ব্যাংকের থেকে বল। মেসেজ আসলে স্যার Yes, প্রতিটাই সেই চেক করা হয়। জি, সেই Every- আমি আমি সেটাই বলছি যে একটা ল্যাঙ্গুয়েজটা কি লেখে সেটা আমার একটু বলেন দেখি। স্যার Your account has been credited or has been debited. Okay, your account has been credited. So what does it mean? অ্যাকাউন্টে টাকা ডেবিটেড জমা। মানে স্যার ওই টাকা মানে উইথড্র জমা। করা হয়েছে। ক্রেডিট মানি স্যার জমা হয়ে গেছে, আর ডেবিটেড মানি স্যার ডিডাক্ট করা হয়েছে। ডেবিটেড মানে টাকাটা উত্তোলন করা Credited হয়েছে। means the liability creation with আচ্ছা, me. ক্রেডিট মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা। Yes. আচ্ছা, আর ডেবিট মানে হচ্ছে অ্যাকাউন্ট টাকা থেকে উত্তোলন টাকা হয়েছে, উঠে অ্যাকাউন্ট থেকে গেছে। টাকা উঠে গেছে। আচ্ছা, এই ডেবিট এবং ক্রেডিট একটা মিনিং আছে। আচ্ছা, এটা হলো যে আমি যখন ব্যাংকে টাকা জমা দিই, আমি ডিপোজিটর, তাহলে ব্যাংক হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে আমার ব্যাংক ব্যালেন্স হচ্ছে আমার জন্য অ্যাসেট। তাহলে আমি যখন ব্যাংকে টাকা জমা দিই আমার অ্যাসেট বাড়ে। হুম। তাহলে আমি যখন অ্যাসেট বাড়ে, অ্যাজ পার ডেবিট ক্রেডিট ফর্মুলা আমরা কি বলছি, অ্যাসেট যদি বাড়ে তাহলে ডেবিট হবে নাকি? হ্যাঁ, আর ব্যাংকের যদি জন্য ব্যাংক ডেবিট আর যদি অ্যাসেট কমে তাহলে কি হবে? ক্রেডিট হবে। ক্রেডিট হবে। আচ্ছা, তাহলে ওইটা আমি আবার একটু আপনাদেরকে শেয়ার করি শীটটা। আচ্ছা, সো এখানে হলো যে কথাটা আমরা এখানে বলতে চাচ্ছি। সো দ্য বেসিক ডেবিট ক্রেডিট ফর্মুলা, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। আচ্ছা, তো আমি আপনাদেরকে আবার একটু মনে করাই দিচ্ছি বেসিক ডেবিট ক্রেডিট ফর্মুলা। সো ডেবিট মিনস দ্য লেফট সাইড, যদি অ্যাসেট সাইড, তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট হবে, যদি অ্যাসেট বাড়ে ডেবিট হবে। ঠিক আছে। আর যদি ক্রেডিট মিনস দ্য রাইট সাইড, তাহলে রাইট সাইড হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি যদি বাড়ে, হ্যাঁ, ক্রেডিট। লাইবিলিটি বাড়লে হচ্ছে ক্রেডিট হবে। আচ্ছা, এন্ড অলসো ওনার সিকিউরিটি ইজ ইন দ্য রাইট সাইড, তাহলে রাইট সাইড হলো ক্রেডিট। ওনার সিকিউরিটি যদি বাড়ে ক্রেডিট। তাহলে ক্রেডিট হবে। হ্যাঁ, এন্ড দ্য থিংস আর অপোজিট ইফ দে ডিক্রিজ, লাইক যদি আমার অ্যাসেট কমে ক্রেডিট হবে। ক্রেডিট হবে। তাহলে ক্রেডিট স্যার, জি, যদি লাইবিলিটি কমে, ডেবিট। ডেবিট জি, হয়ে যাবে, তাহলে ডেবিট হবে। অপোজিট হয়ে উল্টা, যাবে, উল্টা অপোজিট হবে। উল্টা হয়ে যাবে। আবার যদি ওনার সিকিউরিটি কমে, তাহলে ডেবিট। ওনার সিকিউরিটি যদি কমে তাহলে হচ্ছে ডেবিট। ডেবিট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবার আরেকটু আসি যে ওনার সিকিউরিটি সাধারণত বাড়ে দুইটা কম্পোনেন্টস দিয়ে। একটা হচ্ছে যে ওনার ক্যাপিটাল ইনজেক্ট করে, ক্যাপিটাল আনে, তাহলে ওনার সিকিউরিটি বাড়বে, বাড়বে। ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, আরেকটা হচ্ছে যদি রেভিনিউ হয় তাহলে ওনার সিকিউরিটি বাড়বে। বাড়বে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ওনার সিকিউরিটি কমবে বাই টু ড্রয়িং
drawings, কম্পোনেন্টস, ইয়াস। ড্রয়িং একটা করলে হচ্ছে ড্রয়িং, যদি হয় ওনার ড্রয়িংস করে তাহলে ডেবিট হবে। আর একটা আর লস করবে। জি, আর একটা যদি হচ্ছে এক্সপেন্স যদি হয়, এক্সপেন্স আমার প্রফিটকে কমায়, সো এক্সপেন্স হচ্ছে ডেবিট। ওকে, সো আমরা তাহলে বেসিক ডেবিট ক্রেডিট ফর্মুলাটা সবাই জানি নাকি? হুম। আচ্ছা, এবারে একটু মিলান যে আমরা যখন ব্যাংকে টাকাটা জমা দিতেছি আমাদের ডিপোজিটরের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাংকের ব্যালেন্স বাড়তেছে, তাহলে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, অ্যাসেট যেহেতু হুম। বাড়তেছে। আর হুম। আমরা টাকা কি টাকা জমা দিচ্ছি? ক্যাশ টাকা জমা দিচ্ছি নাকি? ক্যাশটাকে তো ক্যাশ তাহলে ক্রেডিট। ক্যাশ অ্যাসেট আরেকটা কমতেছে, তাহলে ক্যাশ অ্যাসেট ক্রেডিট। তাহলে অন দা আদার হ্যান্ড, ব্যাংক যখন আমাদের টাকা জমা করতেছে তাহলে ব্যাংকও তো আমাদের নামে অ্যাকাউন্টটা মেনটেন করতেছে। ওই যে আমি যে আমাকে মেসেজ পাঠাইতেছে, ইট মিনস সে আমার নামে অ্যাকাউন্ট মেনটেন করতেছে। আচ্ছা, হুম। তাহলে ব্যাংক যখন টাকা পাচ্ছে আমার, তখন কি ব্যাংকের অ্যাসেট বাড়তেছে? আমি যদি বেসিক ডেবিট ক্রেডিট এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখি, তাহলে ব্যাংকের জন্য কি হইতেছে? ব্যাংকের ক্যাশ অ্যাসেট বাড়তেছে, যেহেতু ব্যাংক হুম। আমার কাছ থেকে টাকা নিতেছে, ব্যাংকের ক্যাশ অ্যাসেট বাড়তেছে, ডেবিট। অন দ্য আদার সাইড, আমি যখন ব্যাংকে টাকা জমা করতেছি তার মানে কি ব্যাংক, আমি হচ্ছে একজন লাইবিলিটি হোল্ডার টু দ্য ব্যাংক, রাইট? হুম। আমি ডিপোজিটর, তাহলে আমার ডিপোজিটের টাকাটা ব্যাংক আবার ইজ অবলাইজ টু রিটার্ন ইট ব্যাক টু মি, আমাকে ফেরত দিতে সে বাধ্য। yes, তাহলে ব্যাংকে যখন আমি জমা করবো, সাথে সাথে ব্যাংকের লাইবিলিটি বাড়বে আমার কাছে। আবার যখন সে আমাকে টাকা দিয়ে দিবে তার লাইবিলিটি কমে যাবে। তাহলে আমি যেমন যদি হই মিস্টার এ, তাহলে মিস্টার এ আমার লাইবিলিটি বাড়বে, মানে ব্যাংকের ক্ষেত্রে আমি আই এম টকিং অ্যাবাউট ব্যাংকস পয়েন্ট অফ ভিউ। তাহলে ব্যাংকের ক্ষেত্রে যেটা হবে, ব্যাংকের অ্যাসেট পাশে ক্যাশ অ্যাসেট বাড়বে, অন্যদিকে তার লাইবিলিটি বাড়বে। এটা আসছে থেকে তার ডিপোজিটরের কাছ থেকে, তার লাইবিলিটি ডিপোজিটর। ইনক্রিজ হচ্ছে। দ্যাটস ওয়াই ব্যাংক আপনার টাকা যখন জমা পায় তখন আপনার অ্যাকাউন্টটাকে কি করে? ক্রেডিট করে, কারণ আপনার অ্যাকাউন্টে টাকা, লাইবিলিটি বেড়েছে ব্যাংকের জন্য। হুম। তাহলে আপনি ক্রেডিট মেসেজ পান। আচ্ছা, অন দা আদার সাইড, আপনি যখন টাকা উইথড্র করেন তখন আপনার কি ব্যাংকিং ব্যালেন্স কমে যাবে আর ক্যাশ অ্যাকাউন্ট বেড়ে যাবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আর অন দা আদার সাইড ব্যাংকের কি হচ্ছে? ব্যাংক আপনার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে আপনার লাইবিলিটি, ব্যাংকের লাইবিলিটি টু ইউ ডিক্রিজেস। তাহলে ইনিশিয়ালি মনে করেন আপনি এখানে যদি 1,000 টাকা রাখতেন, তাহলে ব্যাংকের যখন ডিপোজিট ছিল তখন ব্যাংকের 1,000 টাকা ডিপোজিট হয়েছিল আর 1,000 টাকা লাইবিলিটি হয়েছিল ডিপোজিট, লাইবিলিটি ছিল। ডিপোজিটের সময়। হুম। আর যখন এখন উইথড্র করতেছেন, তাহলে উইথড্র করার সময় কি হইতেছে? তাহলে ব্যাংকের 1,000 টাকা কমে যেতেছে, হয়ে যাচ্ছে, ওইদিকে আর লাইবিলিটি বেড়ে অনদিকে যাচ্ছে। ব্যাংক আপনার 1,000 টাকা পেমেন্ট করে দিচ্ছে। তার মানে আপনার সাথে ব্যাংকের যেই গিভ অ্যান্ড টেক রিলেশনশিপটা ছিল সেটা লাইবিলিটি শেষ। কমে গেছে। হ্যাঁ, লাইবিলিটি কমে গেছে। হুম। তাহলে আমরা জানি যে লাইবিলিটি যদি কমে যায় তাহলে লাইবিলিটি অ্যাকাউন্ট ডেবিট। credit, তখন ব্যাংক আপনার অ্যাকাউন্টকে করে কি, যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে তাহলে হোয়াট হ্যাপেন্স, আপনি ডিপোজিটর হিসেবেও আপনার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতেছেন, আবার ব্যাংকও তার হিসেবে আপনার অ্যাকাউন্ট মেনটেন করছে। তাহলে আফটার সার্টেন টাইম পিরিয়ড, যদি ব্যাংক এখন আপনার নামে মিস্টার এ অ্যাকাউন্টের একটা টি অ্যাকাউন্টস করে, if the bank prepares a T account for Mr. A, তাহলে কি, আর যদি আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন, let's say, আপনি এখন একটা অ্যাকাউন্ট রাখলেন ফর ব্যাংক, ব্যাংকের জন্য, যেমন আপনার ব্যাংকটা হচ্ছে এবি ব্যাংক, লেটস সে এবি ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আপনার ব্যাংকের বইতে মিস্টার এ অ্যাকাউন্টের যে ব্যালেন্স আর আপনার বইতে এবি ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেটা কি সেম হওয়ার কথা না? হুম। জি স্যার। কারণ তো দুইজনেই মেনটেন করতেছে, বাট ইন রিয়েল লাইফ দিজ আর নট দ্য সেম, এবং কিছু কারণে এই দুইটা মিলে না। এবং সেই কারণগুলি আজকে আমরা বলবো যে যে কারণে এই অ্যাকাউন্টগুলো মিলে না। তো এবং সেগুলো মেলানোর জন্য আমরা একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব। সো am I clear with the background of our today's class? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এখন কারণগুলো লেখার আগে লিখবেন এখানে কারণগুলো, এখানে যে 7টা 8টা কারণ আছে সেগুলো লিখবেন, তারপরে আমি এগুলো ব্যাখ্যা করব। সো এটা একটু লেখেন সবাই, reasons for differences। প্রথম হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট, আউটস্ট্যান্ডিং চেক, ব্যাংক এরর, ডিপোজিটর এরর, ইন্টারেস্ট অন ডিপোজিট, ব্যাংক চার্জ, আর নোটস কালেকশন, এনএসএফ চেক।
স্ক্রিনশট নিলে তো। লিখতে হবে স্ক্রিনশট নিয়ে জীবনে সবকিছু করবেন না। ওকে ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার শুধু পয়েন্ট গুলো লিখবো স্যার? পয়েন্ট গুলো লেখেন, আর এরপরে পয়েন্ট গুলো আমি ব্যাখ্যা করবো। আর পয়েন্ট গুলো লেখা হয়েছে। স্যার 8টা পয়েন্ট লেখা হয়েছে স্যার, বুলেট পয়েন্ট গুলো। স্যার স্যার আর একটু সময় দেন স্যার। সব হয়ে গেছে। স্যার এখানে কি এগুলো সব চেক? আর হয়েছে স্যার। স্যার এখানে চেক বানানটা কি ঠিক আছে স্যার? চেক কি হবে মনে হয়?
লেখা হয়েছে স্যার। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। এটা কি লেখা শেষ হয়েছে সবার? জি স্যার। জি আচ্ছা, স্যার, তো পরে হয়েছে। এই যে স্টেটমেন্ট গুলো একটু লেখেন, এই যে ফার্স্ট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ পার ব্যাংক এবং অ্যাজ পার বুকস, এই দুইটা স্টেটমেন্ট লেখেন, তারপরে আমি আপনাদের স্যার আবার এগুলো কি সব চেক বানান স্যার? স্পেলিং গুলো চেক? এই সব ঠিক আছে, আমি বলবো, অসুবিধা নেই, আপনারা জাস্ট এখন লিখেন, তারপরে বলতেছি, ঠিক আছে? ঠিক আছে। আর এটা হয়েছে স্যার। স্যার, এটা হয়ে গেছে পরেরটা। আচ্ছা, এটা লেখা হয়েছে সবার? না স্যার, হয় না স্যার, হয়নি স্যার। স্যার হয়। আচ্ছা, ঠিক আছে, লেখেন। স্যার লেখা শেষ। আচ্ছা, সবার হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। জি। আপনি যদি একটু সবাই রেসপন্ড করেন, তাহলে আমি আহ, শুরু করবো আর কি ডিসকাশনটা। সবার হয়েছে লেখা? জি স্যার। হ্যাঁ, হয়ে গেছে স্যার হয়ে গেছে। শেষ। ওকে, গুড। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা বলছি যে হোয়াট আর দ্য রিজনস ফর হুইচ দ্য ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ স্টেটমেন্ট ডাজন্ট ম্যাচ। সো এখানে প্রথমে হচ্ছে আমরা রিজনস গুলো বললাম, রিজনস ফর ডিফারেন্সেস, তারপরে হলো আমরা স্টেটমেন্ট করব। ওকে, সো এখানে রিজনস হচ্ছে, প্রথম এই যে রিজনস গুলো আছে এগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে টাইমিং ডিফারেন্স, কিছু রিজনস হলো বিকজ অফ টাইমিং ডিফারেন্সেস,
আরেকটা হচ্ছে এরর্স, ডিফারেন্স গুলো হয় ডিউ টু এরার্স। ওকে, আচ্ছা এবার টাইমিং ডিফারেন্সটা কি সেটা একটু আপনাদেরকে বলি। আচ্ছা আচ্ছা, আপনারা তো সবাই, আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের ব্যাংকিং আওয়ার হয় যে 10টা থেকে 4টা, তাই তো? জি স্যার। এবং ব্যাংকিং ওয়ার্কিং ডে হলো আমাদের ইন বাংলাদেশ সানডে থ্রু থার্সডে, থার্সডে। সানডে থ্রু থার্সডে। আচ্ছা এখন আপনি একটু চিন্তা করেন, আমি টাইমিং ডিফারেন্সটা বলছি, যে আপনি কোনো একটা ডিপোজিট করছেন ব্যাংকে, কোনো একটা চেক ডিপোজিট করছেন, হ্যাঁ, অন থার্সডে, এবং লেটস সে এটা হচ্ছে অফিস আওয়ারের শেষে অথবা অফিস আওয়ারের পরে, থার্সডে আফটার অফিস আওয়ার আপনি কোনো না কোনো একটা এটিএম বুথে গিয়ে চেকটা জমা করছেন ফর কালেকশন আওয়ার্স। তাহলে আপনি যখন চেকটা ডিপোজিট করছেন, তাহলে হোয়াট হ্যাপেন্স, আপনি এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে রাখছেন, আপনার ব্যাংক ব্যালেন্স অ্যাড করছেন না, জি স্যার। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করছেন। হ্যাঁ। আচ্ছা এখন দেখেন আপনার ওই ডেটটা যদি হয়, এই থার্সডেটা যদি হয় লেটস সে আমার মাস লাস্ট ডে অফ দ্য মান্থ 31st 31st জানুয়ারি লেটস সে যদি হয়, এবং আমি নর্মালি রিকনসিলিয়েশন গুলো মান্থলি করি মাস শেষে, তাহলে এখন আপনার চেকটা কি আসলে 31st জানুয়ারিতে ব্যাংকে ডেবিট, ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামে কি যোগ হবে? না। কারণ আমরা তো থার্সডেতে জমা করছি, থার্সডেতে এটা, টু মেক ইট ক্লিয়ার, টু গেট ইট ক্লিয়ার, এটা কিছু প্রসেস আছে, তাই না? অর্থাৎ হুম। এই চেকটা নর্মালি দেখা যায় আপনার থার্সডে অফিস আওয়ারের পরে হয়েছে, তাহলে থার্সডেতে হবেই না, তারপরের দিন হলো ফ্রাইডে, রবিবারে, একবার রবিবারে। আবার স্যাটারডে, সেদিনও হবে না, তাহলে এইটা গিয়ে হবে সানডেতে, সানডেতে ক্লিয়ার হবে। এখন 31st জানুয়ারিতে যদি আপনার রিকনসিলিয়েশন ডেট হয়, তাহলে ইউ সি আপনি আপনার অ্যাকাউন্টে অলরেডি ডেবিট করছেন, বাট ব্যাংক তো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে নাই, মিস্টার অ্যাকাউন্ট হ্যাজ নট বিন ক্রেডিটেড, ক্রেডিট হয়নি তো, না তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যোগ হয় নাই। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে দুইটা ব্যাংক ব্যালেন্স স্যার কি এখানে মিলবে? স্যার জি বলেন। স্যার এখানে চেক ডিপোজিট বলতে কি আসলে অন্য একটা ব্যাংকের চেক বোঝাতেছেন? অন্য একটা ব্যাংকের চেক হতে পারে, জি, অন্য একটা ব্যাংকের চেক আচ্ছা। হতে পারে, জি, ঠিক আছে। স্যার, চেক ডিপোজিটের ক্ষেত্রে তো এখানে নর্মাল ভ্যালু এবং হাই ভ্যালু এই দুইটা জিনিসই বোঝাই স্যার। নর্মাল ভ্যালু, হাই ভ্যালু যেমন 5 লাখ, 5 লাখের উপরে যদি হয় তাহলে সাধারণত এটা হাই ভ্যালুতে ধরিয়ে দেয়। টাইম থাকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত হাই ভ্যালু, আর আপনার নর্মাল ভ্যালু দেখা যাচ্ছে বা সকাল 10টা থেকে 11টা পর্যন্তই থাকে স্যার, 1 ঘন্টা হাই ভ্যালু। অর্থাৎ 5 লাখ টাকার চেক যদি হয় তাহলে হাই ভ্যালুতে, অর্থাৎ দেখা যাচ্ছে 3টা, সাড়ে 3টার ভিতরে ঢুকাই দেয় টাকাটা। আর যদি নর্মাল ভ্যালু হয়, 5 লাখ টাকার নিচে হয়, সেটা 12টা পর্যন্ত, 12টার ভিতরে যদি চেক ডিপোজিট করা হয় তাহলে হুম, ওই দিনে মানে দিনের দিনটাই ঢোকে। দেখা যাচ্ছে আচ্ছা, রবিবারের দিন দিয়েছে, রবিবারেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কিন্তু দেখা যাচ্ছে 12টার পরে সে 5 লাখ হোক, 10 লাখ হোক, কিংবা 5,000 হোক, সেটা যদি 12টার পরে জমা দিই তাহলে তো ওই রবিবারে ঢুকবে না, ওটা পরের দিন, অর্থাৎ পরের দিন সোমবারে হবে। ঢুকবে। নর্মালি, ওকে গুড। তাহলে হ্যাঁ, সো ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলে একজনের জন্য ডিপোজিট হয়েছে, ডিপোজিটের জন্য ডিপোজিট হয়েছে কিন্তু ব্যাংকের জন্য ডিপোজিট হয় নাই, তাহলে এই ডিপোজিটটাকে আমরা বলছি ডিপোজিট ইন ট্রানজিট, অর্থাৎ ডিপোজিটটা আমার এখনো ট্রানজিটে আছে, হয় নাই ডিপোজিট, ক্লিয়ার? তাহলে এইটার কারণে আমার দুইটা ব্যালেন্সের মধ্যে কি হবে, ডিফারেন্স হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে কিন্তু ডিপোজিট, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যোগ করে নাই। ওকে, তাহলে এখন কি হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দিবে, যদি যোগ করে দেয় তাহলে দুইটা অ্যাকাউন্ট ব্যালেন্স মিলে যাবে। এম আই ক্লিয়ার উইথ দিস? জি স্যার। জি স্যার। তাহলে এইটা কিসের জন্য হলো, ফার্স্ট বিকজ অফ টাইমিং ডিফারেন্স। আচ্ছা এটা একটা। আরেকটা হচ্ছে, মনে করেন আমি কাউকে একটা চেক ইস্যু করছি, হ্যাঁ, আমরা যখন কাউকে চেক ইস্যু করি তাহলে হোয়াট হ্যাপেন্স, যখন চেক ইস্যু করি তখন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা কমাই দিই, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করে দিই, হ্যাঁ। আচ্ছা ওই চেকটা যদি সে ব্যাংকে সাবমিট না করে ওই দিনের মধ্যে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কি মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট হবে, মিস্টার অ্যাকাউন্ট থেকে কি টাকাটা কাটা যাবে? জি না।
যাবে না। না স্যার। ব্যাংক চেক সাবমিটে করে নেই। সে সাবমিটও করেনি, কিন্তু আমরা যখন তাকে চেক ইস্যু করছি আমরা ধরে নিচ্ছি যে সে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা লেস করে দিছি, কিন্তু সে সাবমিট না করার কারণে তার অ্যাকাউন্ট থেকে টাকা, ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা এখনো মাইনাস করেনি। তাহলে এইটাও হইতে পারে, যেমন আমি মনে করেন চেকটা ইস্যু করছিলাম অন থার্সডে, এবং এই চেকটা গিয়ে ক্লিয়ার হয়েছে সানডেতে গিয়ে। তাহলে ঠিক আছে, তাহলে এই কারণেও কি হইতে পারে আমার দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডিফারেন্স হয়েছে, এইটাকে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। আচ্ছা, চেক বানানটা সিএইচ ই কিউইউই, সিএইচ ই সি কে দুইটাই লেখা আছে বইতে। সো অ্যাজ পার আপনারা কাইসোর বইটা যদি দেখেন চ্যাপ্টার 8-এ চেক বানানটা লেখা আছে সিএইচ ই সি কে চেক। সো ইটস নট ইনকারেক্ট, ইটস কারেক্ট। স্যার আমাদের বোঝার সুবিধা তো ওই কিউই দিলে বুঝবো যে কোন চেক দিয়ে মানে চেক করা বোঝাচ্ছে আর কোন চেক দিয়ে ওই যে ব্যাংকের চেক বোঝাচ্ছে, এইটাই আচ্ছা তো আচ্ছা, স্যার। ঠিক আছে। আপনারা করেন সিএইচ ই কিউইউই, কিন্তু বইতে যদি আপনি দেখেন কোশ্চেনে যদি সিএইচ ই সি কে থাকে, ইউ অলসো আন্ডারস্ট্যান্ড যে এটা মানে হচ্ছে চেক, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে পরের কারণটা হলো যে আউটস্ট্যান্ডিং চেক। সো এটা হলো একটা ডিফারেন্স, একটা রিজন যে টাইমিং এর কারণে আমাদের দুইটা ব্যালেন্স মিলছে না। ওকে, আচ্ছা, আরেকটা হতে পারে ডিফারেন্স ডিউ টু এরার, ভুল করছি আমরা। এখন ভুল দুইজনেই করতে পারে, ব্যাংকও করতে পারে আবার ডিপোজিটরও করতে পারে। আচ্ছা, আচ্ছা, ডিপোজিটরের এরারটা কি একটু বলি। যেমন ডিপোজিটর হচ্ছে 450 টাকার একটা ডিপোজিট, কে লিখছে সে 540 টাকা। হইতে পারে না, তার বইতে সে ব্যাংক অ্যাকাউন্ট লিখে রাখছে, ইনস্টিড অফ মেকিং ইট যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবে 450 টাকা, সে এখানে লিখে রাখছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক ডেবিট 540 টাকা। তাহলে হইলোটা কি? ব্যাংক তো ঠিকটাই ডেবিট করছে, ক্রেডিট করছে 450 টাকা। ব্যাংক আমার করছে কি, ব্যাংকটা ঠিক, ব্যাংক হচ্ছে ক্রেডিট করছে 450 টাকা, কিন্তু আমি করছি কি ডেবিট 540 টাকা। তাহলে দুইটা ডিফারেন্স, দুইটা অ্যাকাউন্ট ব্যালেন্স এর মধ্যে ডিফারেন্স হবে কিনা? হবে স্যার। 90 টাকার পার্থক্য থেকে যাবে না? বেশ। আচ্ছা, এই 90 টাকাটা ঠিক করবে কে বলেন তো? ডিপোজিটর ঠিক করবে। ডিপোজিটর কি করবে, ব্লেস করবে না প্লাস করবে? মাইনাস করবে। মাইনাস করবে, কারণ ডিপোজিটর বেশি লিখছিল, এখন ঠিক করার জন্য মাইনাস করবে। কমায় মাইনাস করবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এটা একটা। আর আরেকটা হইতে পারে চেক যে, করার জন্য জার্নাল এন্ট্রি দিতে হবে না স্যার? হ্যাঁ, জার্নাল এন্ট্রি দিতে হবে, জার্নাল এন্ট্রি দিতে হবে। আচ্ছা, সো আরেকটা হলো, যেমন মনে করেন আহ এটা গেল হচ্ছে ডিপোজিটর এরর বললাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যাংকের এরর। ব্যাংকের এরর কেমন? যেমন ব্যাংক আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করার পরিবর্তে আরেকজনের অ্যাকাউন্টে ক্রেডিট করছে, অর্থাৎ টাকা জমা দিচ্ছেন আপনি, আর ও নামের, দেখে যে নাম সাইফুর রহমান, ও লিখছে সাইফুল ইসলাম। আপনি হচ্ছে সাইফুর রহমান, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করার পরিবর্তে সাইফুল ইসলামের অ্যাকাউন্টে ক্রেডিট করছে। তাহলে পার্থক্য হবে কিনা আপনার সাথে ব্যাংকের? জি স্যার। অবশ্যই পার্থক্য হবে। তাহলে এই ভুলটা করছে কে? এই ভুলটা ব্যাংক হচ্ছে ব্যাংক ব্যাংক। ব্যাংক করছে। কারেকশন করবে কে? ব্যাংক ব্যাংক। করবে। তাহলে ব্যাংক কারেকশন করবে। ওকে স্যার, যে এরর করবে সেই হচ্ছে কারেকশনটা করবে, এটা একটা। আর আরেকটা টাইমিং ডিফারেন্স হতে পারে, যেমন মনে করেন আপনার অ্যাকাউন্ট থেকে অনেক সময় ইন্টারেস্ট যোগ হয় না আপনার অ্যাকাউন্টে, জি। ইন্টারেস্ট ক্রেডিট হয়। সো এই ইন্টারেস্টটা, যেমন আপনার কোনো যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে অথবা এফডিআর থাকে, তাহলে এটা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর ইন্টারেস্টটা যোগ হয়। নর্মালি দেখবেন আপনি ব্যাংক দুইবার এই কাজটা করে অ্যাডজাস্টমেন্ট। ব্যাংকে কেউ আছেন আপনারা এখানে জব করেন আমার থেকে, তাহলে আপনারা আরো বেশি ভালো জানবেন, তো আমি আপনাদের কাছ থেকে শিখবো। এনিবডি ফ্রম ব্যাংকস? ব্যাংকে চাকরি করি না স্যার, ব্যাংকিং আচ্ছা অ্যাকাউন্টসে আছি, ব্যাংকিং আচ্ছা, অ্যাকাউন্টসে রিকনসিলিয়েশন করেন তো নাকি? স্যার করা হয় স্যার, রিকনসিলি করা হয়। হ্যাঁ হ্যাঁ। ব্যাংক যদি ভুল করে তাহলে ব্যাংক কি কারেকশন করবে না স্যার? ব্যাংক কারেকশন করবে, জি। আর ডিপোজিটর ভুল করলে ডিপোজিটর কি কারেকশন করতে হবে? রাইট রাইট, ডিপোজিটর কারেকশন করবে, জি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যারা করেন প্র্যাকটিক্যালি, আমার মনে হয় যে এখন রিলেট করতে পারতেছেন নাকি হ্যাঁ স্যার। রিকনসিলিয়েশন? স্যার ব্যাংকেরও হ্যাঁ, তো একসাথে ভুল হতে পারে না স্যার? ওটা তো শুধু নামের জন্য ভুল, আবার সংখ্যাও তো ভুল হতে পারে ব্যাংকের। সংখ্যাও ভুল হতে পারে।
যেমন আমি once I got a credit message from the bank. I was reading at the time at home, so I was very happy যে আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, বাট I জি didn't find any clue যে কেন ক্রেডিট হলো। একটু পরে আবার দেখি 5 মিনিট পরে আমার অ্যাকাউন্ট বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড। জি স্যার, ওই যে উল্টা জানালে। হ্যাঁ, তার মানে কি সে ভুল করে আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করে রাখছিল, যখন ধরা পড়ছে সাথে সাথে আবার কি করছে, ঠিক করে দিচ্ছে, ডেবিট করছে। ডেবিট করে দিচ্ছে, তাই অ্যাডজাস্ট করে দিচ্ছে। এরকম হয় না আপনাদের ক্ষেত্রে? জি স্যার, হয় স্যার। এরকম হয় স্যার, হয় স্যার, হয় এরকম হয় 16,000-এর জায়গায় 1,60,000 টাকা দিয়ে দেয় স্যার, এরকম আছে। হ্যাঁ, পরে আবার যখন এরকম ভুলটা ধরা পড়ে তখন আবার কি করে, ঠিক করে দেয়। না আচ্ছা, স্যার, স্যার এরকম ভোট হয়। দেওয়ার করার আগে খরচ করে ফেললে কি হবে স্যার? এখন খরচ করে ফেললে যেটা হয়, আচ্ছা আপনার অ্যাকাউন্টে যদি টাকা কেটে রাখে, এরপর আমি উঠে নিলাম স্যার, না না না, মানে টাকা। না, আমি আপনার পরবর্তীতে নিয়ে নিবে স্যার এটা না আবার। না, আপনার উদাহরণটা আমি আপনার দিচ্ছি। লেটস সে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করছে ব্যাংক ভুল করে, তাই তো? এখন আপনি জি বললেন যে স্যার। স্যার তাহলে আমি 1 লাখ টাকা ক্রেডিট করছি, আমি 1 লাখ টাকা তুলে ফেলছি, তা আমি কি করব? মানে এই তো কোশ্চেনটা নাকি, ব্যাংক জি কি স্যার, জি করবে? স্যার, ব্যাংক। ব্যাংক কি করবে? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে যদি ডেবিট করে, মনে করেন 1 লাখ টাকা ভুলে কেটে রাখছে, আপনি কি করবেন? ক্লেম করব না, ব্যাংকে। ওরই যিনি এই কোশ্চেনটা করছেন আমি তাকেই জিজ্ঞেস করতেছি, যদি অ্যাকাউন্টে ডেবিট করে তখন কি করবেন? মানে ভুল করে ডেবিট করলে? হ্যাঁ, ভুল করে যদি ডেবিট করে। স্যার এখন তো কিছু করার নেই, আমি টাকা যোগ করলে ওটাই যে মাইনাস হয়ে থাকবে পরে, মানে টাকা যোগালে ওটা মানে ইয়ে হবে আর না, কি, প্লাস আপনি হবে। আপনি আপনি কিছু করবেন না, মানে আপনার অ্যাকাউন্টে কোনো ডেবিট অর্ডার ছিল না, মানে কোনো কাউকে পেমেন্ট হুম। অর্ডার ছিল না, কিন্তু ডেবিট করে ফেলছে, তাহলে ব্যাংকে ফোন দেবো ব্যাংকে স্যার। তবে ব্যাংকে ফোন দিবেন। তাহলে এখন জি আপনার স্যার। অ্যাকাউন্টে যখন টাকা যোগ হয়েছে, ব্যাংক আপনাকে ফোন দিবে। অবশ্যই, জি স্যার। অবশ্যই। আপনি যখন ব্যাংকে ধরবেন, ব্যাংক তো আপনাকে ধরবে। না আমি বলতে স্যার, ব্যাংক প্লিজ আমার ফোন থেকে দেওয়ার আর টাকা আগে, নেই। মানে ব্যাংক এটা ধরার আগেই যদি আমি খরচ করে ফেলি, হ্যাঁ, তখন খরচ করে ব্যাংক এটা ফেললেন শুধু সমস্যা মাইনাস, নাই, খরচ করে ফেললেন সমস্যা নাই, কিন্তু ব্যাংক ব্যাংকের, শুধু ডেবিট করে আমার অ্যাকাউন্টটা মাইনাস করে রাখতে পারবে, কারণ টাকা তো হ্যাঁ পাবে না, মাইনাস যেটা করে আমার। রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাংকের তো কি বলে, লিগ্যাল সেফটি আছে। পরে ফোন করে নিয়ে যাবে স্যার, নিয়ে আপনি তার আপনি কাউকে চেক আদায়, দিছেন, কিন্তু ব্যাংক সেই চেক আদায় করে ছাড়বে। ডিসঅনার হয়েছে, আপনি কাউকে চেক দিছেন, ডিসঅনার হয়েছে, এটা কি ইজ ইট দ্যাট ইজি প্রসেস? হ্যাঁ, ডিসঅনার মামলা অবশ্যই স্যার। আছে, ডিসঅনার এগুলো স্যার মামলা মামলা আছে, আছে। ক্রিমিনাল। ও ভেজাল করে, ভেজাল আছে অনেক। বুঝছেন এটা? মানে স্যার এই মামলা স্যার আরো অনেক বেশি মানে মানে খারাপ দিকে গেছে এখন। এখন এই মামলাগুলো অনেক বেশি হয় এখন। হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড যে আমাদের মানে সাইকোলজি যেটা আছে, ওই ব্যাংকের প্রিকশনসও আছে। আমাদের সাইকোলজি হয়তো এভাবে ইয়া করতেছে, কিন্তু ব্যাংকেরও প্রিকশনস আছে। ওকে, আচ্ছা, তাহলে আমার অ্যাকাউন্টে ইন্টারেস্ট অ্যাড হয়েছে, বাট আই এম নট অ্যাওয়্যার অফ দিস। তাহলে ব্যাংক কি করবে যখন, মানে সরি, ব্যাংক অ্যাড করছে, তাহলে আমি যখন জানবো আমিও কি করে ফেলবো, অ্যাড করবো। আবার অনেক সময় সার্ভিস চার্জ আমার অ্যাকাউন্ট থেকে লেস করে দেয়, তাই না? জি স্যার। সার্ভিস চার্জ মাইনাস করে দেয়। তাহলে আমি যখন এখন সার্ভিস জানবো যে আমার সার্ভিস চার্জ মাইনাস হয়েছে, তখন আমি কি করবো, অ্যাকাউন্টে লেস করে দিব, তাইলে অ্যাকাউন্ট ব্যালেন্স মিলে যাবে। আচ্ছা, সো আই গেস আমি এখানে এই বিষয়গুলো ক্লিয়ার করছি। ডিপোজিট ইন ট্রানজিট, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট? আচ্ছা, আউটস্ট্যান্ডিং চেক, আচ্ছা এখানে আমি কিছু রেড মার্ক লাইন ইউজ করেছি, সো এটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, ব্যাংক বুঝতে উইল পারছি। অ্যাড, হ্যাঁ, যোগ ব্যাংক উইল করবে ব্যাংক অ্যাড তাহলে অথবা, ডিডাক্ট করবে। কালেকশন হ্যাঁ, করে অ্যাড করবে। জি, ডিপোজিট তাহলে ট্রানজিট হলে স্যার ব্যাংক অ্যাড করবে এটা। ওকে, ইট মিনস এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেখতেছেন এখানে, যার নাম লেখা আছে সে অ্যাডজাস্টমেন্ট করবে। হুম। আচ্ছা, স্যার তারপরে উপরেরটা অ্যাকাউন্ট না স্যার, জি, ওই উপরেরটা ডিপোজিট ইন ট্রানজিট, ব্যাংক উইল অ্যাড ইট, এটা শুধু হ্যাঁ, অ্যাকাউন্টস পেজের ক্ষেত্রে হবে। অ্যাকাউন্টস পেইং চেকের ক্ষেত্রে বলছেন নাকি? জি স্যার, জি স্যার। না না, যে কোনো চেকের ক্ষেত্রে যখনই এটা আহ, মানে চেকটা যখন ক্লিয়ার, মানে ডিপোজিট হবে, ডিপোজিট তো হবে হয়তো টাইমিং এর কারণে পরে হবে, জি, তখন এখন হবে প্লাস। মিলানোর জন্য আপাতত আমি অ্যাড করে দিব, যেহেতু আমি অ্যাড করছি, ব্যাংকও অ্যাড করে দিবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপর একটা ডিপোজিট এরর বললাম, ইন্টারেস্টটাও বললাম, ইন্টারেস্টটা ব্যাংক স্যার, যোগ করছে। একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে ডেটটা কি স্যার সেম থাকবে? মানে ব্যাংকের ডেট এবং আমি আমার বইতে যে ডেট, এই দুইটা ডেট কি সেম থাকবে? আচ্ছা, এখন এই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা, এটা নর্মালি আমার মান্থ ইন্ডে করা হয়, তাহলে একদিনে লাস্ট ডেটেই করবেন আর কি।
আচ্ছা না স্যার, আমি বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে আমার ব্যাংকে ইন্টারেস্ট যোগ হয়েছে 5 তারিখে, হ্যাঁ, এবার সেটা আমি জানতে পারছি 7 তারিখে। এখন হ্যাঁ, আমি কি 7 তারিখে দিব নাকি ওই 5 তারিখেই দিব? না না না, ওইটা রিকনসিলিয়েশন করবেন আপনি লেটস সে মান্থ ইন্ডে। এখন মান্থ ইন্ডের মধ্যে যদি যোগ হয়ে থাকে তাহলে আপনি মান্থের শেষে যোগ করে দিবেন। মানে ওইটা ডেটটা তেমন ইয়া না। নর্মালি স্টেটমেন্ট যেটা করি আমরা সেটা হচ্ছে মান্থ ইন্ডে করি। আর স্যার আরেকটা বিষয় স্যার, মানে বেস্ট ফরম্যাট কোনটা ব্যাংক স্টেটমেন্টের বেস্ট ফরম্যাট রিকনসিলিয়েশন? মিনস এই যে আমি তো এখানে দুইটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে দিলাম, এটাই ফরম্যাট। একটা হচ্ছে আচ্ছা ব্যাংক ব্যালেন্সেস পার ব্যাংক, ব্যাংকের ক্ষেত্রে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটা ব্যাংকের বইতে করবে। আর ব্যালেন্সেস পার বুকস, এটা হলো ডিপোজিটরের বইতে অ্যাডজাস্টমেন্ট এবং ডিপোজিটর করবে। এবং ফাইনালি এই দুইটা ব্যালেন্স মিলবে। আমি আসতেছি আর কি। জি স্যার। আচ্ছা, তারপরটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ। এটা ব্যাংকে মাইনাস করে ফেলছিল, এখন ডিপোজিটর মাইনাস করে দিবে, মিলা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যাংক যদি ডিপোজিটর নামে কোনো কালেকশন করে, অনেক সময় এরকম হইতে পারে যে আমরা কোনো আমাদের কোনো কাস্টমারকে বলে দিছি যে ইউ পে ডিরেক্টলি টু দ্যাট ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন সে সরাসরি ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসছে এবং আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে, ঠিক আছে? তো so আমরা যখন ইনফর্ম হবো যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে, কোনো রিসিভেবলে টাকা পাওয়া গেছে, তখন আমরা যোগ করে নিব। তাহলে নোটস রিসিভেবল কালেক্টেড বাই দ্য ব্যাংক, ডিপোজিটর এটা অ্যাড করে দিবে। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে বোঝার জন্য, সেটা হচ্ছে এনএসএফ চেক। এনএসএফ চেক মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট নট সাফিসিয়েন্ট। ফান্ড চেক। আচ্ছা, অর্থাৎ আমরা যে চেক ডিসঅনার হয় এটার অনেকগুলো গ্রাউন্ড আছে। একটা গ্রাউন্ড হলো যে যদি সাফিসিয়েন্ট ফান্ড না থাকে। আচ্ছা, সাফিসিয়েন্ট ফান্ড না থাকলে এখন আপনি মনে করেন চেককে, এটা মানে কি দেখেন, ডিপোজিটর উইল ডিডাক্ট ইট। ডিপোজিটর ডিপোজিট চেক ইনটু দ্য ব্যাংক ফর কালেকশন। ওই যে ব্যাংকে জমা দিছিল, ডিপোজিটর ডিপোজিট করছিল, কিন্তু ডিউ টু ইনসাফিসিয়েন্ট ফান্ড দ্য চেক ক্যানট বি অনার্ড অ্যান্ড কালেক্টেড। মনে করেন আমি ডিপোজিটর মিস্টার এ, হ্যাঁ আমি মিস্টার এ ডিপোজিটর, আমি মিস্টার এক্স এর একটা চেক পাইছি। আমার ওই মিস্টার এক্স এর চেকটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে যোগ করলাম। এখন মিস্টার এক্স এর চেকটা হচ্ছে লেটস সে 1 লাখ টাকা, মানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা অ্যাড করে ফেললাম। হোয়াট হ্যাপেন্স, যে ব্যাংক যখন ক্লিয়ারিং করবে, ওই যে নিকাশ ঘর যেটা আমরা বলি, তখন দেখলো যে মিস্টার এক্স এর অ্যাকাউন্টে টাকাটা নাই। তখন কি করবে, সে আমাকে টাকাটা ফেরত দিবে না, চেকটা টাকাটা ফেরত দিবে না, চেক ফেরত হবে। চেক ফেরত দিবে। তার মানে আমার অ্যাকাউন্টে টাকা আমি ইনিশিয়ালি যখন 1 লাখ টাকা যোগ করছিলাম, বাট সাবসিকুয়েন্টলি আমার 1 লাখ টাকা যোগ হয় নাই। তাহলে এখন আমার মিলাইতে হইলে কি করতে হবে, এই 1 লাখ টাকা যেহেতু ডিসঅনার হয়েছে, 1 লাখ টাকা আমি লেস করে দিতে হবে। হুম। ঠিক আছে? এখন যদি 1 লাখ টাকা লেস করে দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট ব্যালেন্স মিলে যাবে। দ্যাটস ওয়াই এটা বলছে ডিপোজিটর এটা ডিডাক্ট করে দিবে। আচ্ছা, এরপরে আসেন যে হচ্ছে আমাদের স্টেটমেন্ট গুলোর ফরম্যাট কি হবে। প্রথমে হচ্ছে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, ব্যাংকের বইতে যে ব্যালেন্সটা আছে সেটার সাথে ব্যাংক ডিপোজিট ইন ট্রানজিট যোগ করবে, আউটস্ট্যান্ডিং চেক মাইনাস করবে। আর ব্যাংক এরর একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে। ক্যান এনিবডি টেল মি ওয়াই ইজ দিস? যদি কখনো বেশি যোগ করে থাকে তাহলে মাইনাস হবে, যদি কখনো কম যোগ করে থাকে তাহলে প্লাস হবে। ওকে। এটা তো কোনো স্যার ইয়ে হবে না, হুম, কোনো ভেরি গুড। ট্রানজাকশন হবে না স্যার। স্যার মানে ব্যাংক একবার যোগ এরর করছে প্লাস একবার মাইনাস এটা হলো মাইনাস করছে। একবার স্যার। ব্যাংক তো টাকা দেয় এবং টাকা রিসিভ করে, ওই টাকা হুম, দেওয়ার সময় মাইনাস, নেওয়ার সময় প্লাস, এরকম কি? হ্যাঁ, অর্থাৎ যদি যেখানে যোগ করা দরকার সেখানে মানে ভুল যোগ করার করবে। ভুল তো দুই ভাবে হতে পারে। আমি টাকা একজনের অ্যাকাউন্টে দিলাম, মানে টাকা ডিপোজিট, যারা ডিপোজিট করে কাস্টমারকে টাকা দিলাম ভুল করে, এটা না, একটা ভুল এটা হতে পারে। এটা আবার এটা ভুল ব্যাংকের, ভুল করে রিসিভ করলাম অন্য অ্যাকাউন্টে, না এরকম না, ভাবে ভুল হতে পারে। এটা ব্যাংকের পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে আর কি, আচ্ছা। ব্যাংকের এরর। ঠিক আছে? আচ্ছা, দেন ফাইনালি কারেক্টেড ব্যালেন্স এস পার ব্যাংক, যোগ বিয়োগ করার পরে ইউ গেট দ্য ফাইনাল কারেক্ট ব্যালেন্স। আরেকটা হলো ডিপোজিটরের বইতে, ক্যাশ ব্যালেন্স এস পার বুকস, ডিপোজিটরের বইতে। ডিপোজিটরের বইতে ডিপোজিটর এই বিষয়গুলো যোগ করবে আর এই বিষয়গুলো লেস করবে, তাহলে ফাইনালি ক্যাশ ব্যালেন্স এস পার বুকস। আচ্ছা। এখন এই যে দুইটা ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স এস পার বুকস আর ক্যাশ ব্যালেন্স এস পার ব্যাংক, এই দুইটা ব্যালেন্স মিলবে।
এবং মিললে আমরা এটাকে বলছি কি যে স্টেটমেন্ট ঠিক হয়েছে। ঠিক স্যার, ডিপোজিটরের ক্ষেত্রে স্যার ওই যে কারেকশন অফ নোটস, এটা একটু স্যার একটু বলতেন যে। কালেকশন অফ নোটস। জি স্যার। আচ্ছা, কালেকশন অফ নোটস মানে হলো যে আপনি কোনো কারোর কাছ থেকে রিসিভেবলের টাকা পাবেন, যেমন নোটস রিসিভেবলের টাকা পাবেন। হ্যাঁ, তাহলে এখন সে ব্যাংক আপনার বিয়াফে এইটা কালেক্ট করছে আপনার অ্যাকাউন্টে, তাহলে সেটা আপনার এখন অ্যাকাউন্টে ব্যাংক যোগ করছে, আপনি যোগ করে দিবেন। বলছে কালেকশন অফ নোটস প্লাস ওই নোটসে যদি কোনো ইন্টারেস্ট থাকে, মনে করেন 3,000 টাকার নোটস, তার সাথে 100 টাকা ইন্টারেস্ট আছে, আর যদি লেস ফিস, এখন ওই ব্যাংক অনেক সময় নোটস কালেক্ট করতে গিয়ে চার্জ করে, সার্ভিস চার্জ করে, মনে করেন এখান থেকে আবার 50 টাকা চার্জ করছে, তাহলে ওই ফি বাদ দেওয়ার পরে যে নেট অ্যামাউন্ট আছে সেটা আপনার অ্যাকাউন্টে যোগ করবেন। জি স্যার। স্যার এটা আর একটু বলেন স্যার। ওই যে যেটা বললাম যে আপনার নোটস এর টাকা, অর্থাৎ আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন, সেটা হচ্ছে আপনার জন্য নোটস রিসিভেবল। যেমন নোটস এর প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল যে আপনি কাউকে লোন দিয়েছেন 1,000 টাকা বা একটু চার স্যার হাজার টাকা রিয়েলাইজেশন স্যার অ্যাকাউন্ট রিয়েলাইজেশনের ক্ষেত্রে রিসিভেবল আর নোটস রিসিভেবলের মধ্যে পার্থক্য কি স্যার? অ্যাকাউন্ট রিসিভেবল হবে না? অ্যাকাউন্টস রিসিভেবল আর নোটস রিসিভেবল। আচ্ছা, আপনারা কি পারেন এই কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন করছে। অ্যাকাউন্টস রিসিভেবল আর নোটস রিসিভেবলের মধ্যে পার্থক্য কি? স্যার আমরা যদি সাধারণত কারো কাছ থেকে যদি টাকা পাই কোনো কিছু ইয়ের মাধ্যমে, তাহলে সেটা অ্যাকাউন্ট রিসিভেবল, আর নোট রিসিভেবল। তার নোট এটা স্যার রিসিভেবল হলো স্যার একটা নির্দিষ্ট সময়ের জন্য নোটটা ইস্যু করা হয়, আর অ্যাকাউন্ট রিসিভেবল তো যে কোনো সময় স্যার টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, এরকম কিছু। না, অ্যাকাউন্ট রিসিভেবলের এগেইনস্টে যখন বাকি আমি কোনো কোনো নোট পণ্য দেই বা সেবা এটা বিক্রয় করলে সেটা অ্যাকাউন্ট রিসিভেবল হবে। বাকিতে কোনো পণ্য সেবা বা পণ্য বিক্রয় করলে সেটা অ্যাকাউন্টস রিসিভেবল। নোটস রিসিভেবলটা তো স্যার যে মনে যখন হয় ওই লোনের। কাউকে যদি কোনো কি দিয়ে এটা আচ্ছা, ঋণ সো দিই, ইয়াস, আপনারা এটা হয়তো পয়েন্ট বুঝতেছি না। আউট করতে পারছেন, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে বেসিক্যালি আমার ট্রেডিং অ্যাক্টিভিটিস থেকে হয়। জি জি, ট্রেডিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি রিয়েলাইজেশনের সেল অথবা সার্ভিস প্রোভাইড করি হ্যাঁ, সেল অন সার্ভিস অন প্রোভাইড অ্যাকাউন্ট, করতে তাহলে সেখান থেকে অন আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস রিসিভেবল হবে। ঠিক আছে। জি, আচ্ছা, আর নোটস রিসিভেবলটা বেসিক্যালি হয় হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যে থেকে। কাউকে আমি লোন দিলাম, হুম। হ্যাঁ, তাহলে যেমন প্রোভাইড লোন অন অ্যাকাউন্ট, লোন, তাহলে ওইখান থেকে আমার যে পাওনাটা সেটা হচ্ছে নোটস রিসিভেবল। এখন এটা একটা ডিফারেন্স হতে পারে। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে, একটা হলো ওরাল প্রমিস আর একটা হলো রিটেন প্রমিস। অ্যাকাউন্টসটা হচ্ছে বেসিক্যালি ওরাল প্রমিস, আর নোটসটা হলো রিটেন প্রমিস। সাধারণত যখন আপনি বাকিতে কাউকে লোন দিবেন, তখন আপনার কিন্তু এখানে রিটেন ডকুমেন্ট থাকতে হয়। হুম। আরেকটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে আমার টার্মসটা থাকে এরকম, যেমন 2, 10, N30। টাইমের জন্য। তার মানে আপনি 1 মাসের জন্য দিছেন, আবার 10 দিনের মধ্যে পেমেন্ট করতে পারলে 2% ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট করবে। হবে। আর নোটস এর ক্ষেত্রে টার্মসটা থাকে, যেমন মনে করেন 1,000 টাকা নোটস ফর 1 ইয়ার ম্যাচুরিটি, 1 ইয়ার ম্যাচুরিটি, আর বললো যেমন 10% নোটস। তাহলে এখানে হোয়াট ডাজ ইট মিন? এখানে নোটস এর এক ক্ষেত্রে হাজার একটা, টাকার নোটস আছে 1 বছর মিনিমাম, মানে ম্যাচুরিটি হতে 1 বছর, আর 1 বছর হয়ে গেলে 10% নোটস মানে ইন্টারেস্ট পাবে, না হলে পাবে না। আচ্ছা না, এটা এরকম না। বিষয়টা হচ্ছে এই 10% হলো ইন্টারেস্ট রেট, অর্থাৎ নোটসটা সাধারণত ফ্রি অফ কস্ট হয় না, নোটসটার সাথে ইন্টারেস্ট থাকে। আর অ্যাকাউন্টসের সাথে, অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে কোনো ইন্টারেস্ট থাকে না। আর নোটসে অ্যাকাউন্টসের টাকাটা দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবলের টাকাটা সাধারণত ম্যাচুরিটি কম হয়, যেমন N30 মানে 1 মাসের মধ্যে পেমেন্ট করবেন, অথবা N60 যদি হয় 2 মাসের মধ্যে পেমেন্ট করবেন। আর নোটসের টাকাটা সাধারণত এটা ম্যাচুরিটি, এটা লং টার্ম হইতে পারে, শর্ট টার্ম হইতে পারে, 1 বছর হইতে পারে, 1 বছরের কম হইতে পারে, 1 বছরের বেশি সময় হইতে পারে, এবং সাধারণত এটার সাথে ইন্টারেস্ট থাকে। স্যার, এটা এটাকে তো স্যার তাহলে আমরা মানে স্পেশালি সাধারণভাবে যে লোনই বলতে পারি, লোন না বলে নোটস পেবল কেন বলতেছি স্যার? নোটস রিসিভেবল, জি, নোটস রিসিভেবল কেন? এখন লোন রিসিভেবলও হইতে পারে, ইউ ক্যান অলসো রাইট ডাউন লোন রিসিভেবল অথবা নোটস রিসিভেবল, যেটাই লেখেন লেখা যাবে। এখন কোন, it depends স্যার on এই the যে nature স্যার of এক the, কথায় আপনার অ্যাকাউন্টস রিসিভেবলটা স্যার মানে আপনার ট্রেডিং কোম্পানির সঙ্গে রিলেটেড, আর
ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে নোটস রিসিভেবল রিলেটেড। হতে পারে যদি ওইভাবে চিন্তা করেন। আচ্ছা, এখন যেমন হচ্ছে আপনি নোটস রিসিভেবলও লিখতে পারেন, সমস্যা নেই। এখন সেক্ষেত্রে যে আপনার কোম্পানি যে বুক অফ অ্যাকাউন্টস, মানে আপনার কোম্পানি যে লিস্ট অফ অ্যাকাউন্টস গুলো আছে, ইট ডিপেন্ডস অন যে আপনি কি ধরনের অ্যাকাউন্ট টাইটেল ইউজ করতেছেন। আপনি যদি লোন রিসিভেবল ইউজ করেন, ফাইন। আপনি যদি নোটস রিসিভেবল ইউজ করেন, ফাইন। মানে আরেকটা কোম্পানি যদি আরেকটা করে, তাহলে তার মতো করে সে করবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে মানে একটা রিলেটেড ডিসকাশন বলে দেই। সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আবার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলও আছে, আবার নোটস রিসিভেবলের সাথে নোটস পেয়েবল আছে। সো হোয়াট ইজ দ্যাট? এটা মানে কি, স্যার বা ডিফারেন্স? অ্যাকাউন্ট পেয়াবল সেম স্যার একটা হচ্ছে প্রতিষ্ঠানের আমার মতো। আচ্ছা, একজন একজন করে বলেন। একটা প্রথমে একজন। লোন দেয়া আর একটা লোন নেয়া। আচ্ছা, বুঝছি, একজন। ওকে, আরেকজন বলেন। স্যার অ্যাকাউন্টস পেয়াবলটা সাধারণত প্রতিষ্ঠানের কাছে, যে কোনো প্রতিষ্ঠানের কাছে যখন অন্য কোনো ব্যক্তি স্যার টাকা পায়, সেটা হচ্ছে স্যার অ্যাকাউন্টস পেয়াবল। আর আচ্ছা নোটস পেয়াবলটা স্যার এটা স্যার এক্সাক্ট বলতে পারতেছি না স্যার এটা। আচ্ছা, বলেন আপনার আর কেউ। ভেরি সিম। স্যার নোটস পেয়েবলটা হচ্ছে স্যার, মানে আমি ব্যাংকের কাছ থেকে লোন নোটস নিয়েছি একটা টার্ম অফ কন্ডিশনে। তো আমি ব্যাংকের কাছে নোটস পেয়েবল, ব্যাংক আমার কাছে হচ্ছে রিসিভেবল। হ্যাঁ, অর্থাৎ এখানে সহজ কথা, দুইটা পার্টি, একজনের জন্য রিসিভেবল, আরেকজনের জন্য পেয়েবল। এখন রিসিভেবল কে? যে পাবে। আর সেলারের জন্য হচ্ছে রিসিভেবল, আর যে বায়ার তার জন্য কি? বায়ার তার পেয়েবল। জন্য পেয়াবল। হ্যাঁ। আর এখানে যে লোন যে দিচ্ছে, অর্থাৎ যে ল্যান্ডার, তার জন্য হচ্ছে রিসিভেবল, আর যে বড়োয়ার তার জন্য হচ্ছে পেয়েবল। সহজ কথা না? আর কোনো ডেফিনেশন দরকার নেই, জাস্ট নো দিস ডেফিনেশন। আচ্ছা, এখানে যেহেতু নোটস এর ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আছে, তাহলে যে ল্যান্ডার তার জন্য কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স। আর যে বড়োয়ার তার জন্য কি হবে? ইন্টারেস্ট ইনকাম হবে স্যার। ইন্টারেস্ট রেভিনিউ, রাইট। রাইট। আরেকজনের জন্য হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ। সহজ কথা চিন্তা করেন, কঠিন কিছু চিন্তা করার দরকার নাই। স্যার যে লেন্ডার তার ইন্টারেস্ট রেভিনিউ মানে স্যার। ইন্টারেস্ট রেভিনিউ, লেন্ডার, হ্যাঁ সরি, হ্যাঁ সরি, এটা অপোজিট হবে। যে লেন্ডার, সে যে ধার দিছে, তার জন্য তো হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ, জি। আর যে নিছে, বড়োয়ার জন্য হচ্ছে এক্সপেন্স। জি। জি, ঠিক আছে, ভেরি গুড। ইন্টারেস্ট এক্সপেন্স। আচ্ছা, এখন চিন্তা করেন, এই যে 1,000 টাকার নোটস, 1 বছরের ম্যাচুরিটি, 10% ইন্টারেস্ট। তাহলে 1,000 টাকার 10% ইন্টারেস্ট হচ্ছে, ইয়ারলি ইন্টারেস্ট হলো কত টাকা? 100 টাকা। তাহলে আমি ম্যাচুরিটি কত টাকা পাবো? 1,000 টাকা প্লাস আরো 100 টাকা। আর এখন এর জন্য কোনো ব্যাংক যদি 50 টাকা ফি করে, ফি চার্জ করে, অনেক সময় দিস নোটস আর কালেক্টেড থ্রু ব্যাংক, তাহলে ব্যাংকে আবার 50 টাকা চার্জ করছে, তাহলে আপনার নেট কত টাকা কালেকশন হবে? 1,050 টাকা না? স্যার এটা কি ব্যাংক এভাবে কি দেখাতে পারে যে দেখাচ্ছে ওই 50 টাকা যে লেস করছে, ফিস কেটে নিছে, ওই ফিসটা না দেখে একবারে 1,050 টাকা অ্যাড করে দিতে পারে? করতে পারে, করতে পারে। জি জি স্যার। তাহলে এখানে আপনি আগে বেসিকলি চিন্তা করবেন যে আপনার অ্যাকাউন্টে কি হয়েছে, যে নোটসের টাকা যোগ হয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ 1,000 টাকা, তার সাথে 100 টাকা হচ্ছে ইন্টারেস্ট যোগ হয়েছে, আর 50 টাকা হচ্ছে চার্জ যোগ লেস হয়েছে। ফাইনালি এই জন্য এখানে আমি এভাবে লিখছি যে কালেকশন অফ নোটস প্লাস ইন্টারেস্ট লেস ফিস। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, নাও সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিসকাশন। এখন লেটস সলভ সাম প্রবলেমস। এখানে একটা সহজ ম্যাথ আপনাদেরকে দেই, সবচেয়ে সহজ ম্যাথ। আচ্ছা, এখানে এক্সারসাইজ লিস্ট গুলো দেয়া আছে। এক্সারসাইজ নাম্বার কাইসো থেকে চ্যাপ্টার 8, এক্সারসাইজ নাম্বার 9, এক্সারসাইজ নাম্বার 11। পরীক্ষা অনেক সময় এত সহজ কোশ্চেন না আসতে পারে, কঠিন কোশ্চেন থাকতে পারে।
দেন এক্সারসাইজ 12 আর প্রবলেম P84A। আরেকটা প্রবলেম আছে P85A, ওইটাও পরীক্ষা একবার আসছে। তো স্যার এগুলো জার্নালটা নিয়ে একটু কিছু বলে দিয়েন। জার্নাল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুড গুড পয়েন্ট। অর্থাৎ আমরা যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করি, রিকনসিলিয়েশন স্টেটমেন্টের পরে আবার আমাদেরকে জার্নাল দিতে হবে। এখন জার্নাল হচ্ছে কারা দিবে? যেমন আমার দুইটা রিকনসিলিয়েশন করা হয়েছে এখানে। একটা হলো ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস বই অনুসারে, অর্থাৎ ডিপোজিটরের বইতে, আরেকটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংকের বইতে। তাহলে ব্যাংকের বইতে কি হয়েছে না হয়েছে এটা আমার হেডাক না, ডিপোজিটর হিসেবে আমার হেডাক না, এটা ব্যাংক অ্যাডজাস্টমেন্ট করবে। ডিপোজিটর হিসেবে আমার হেডাক হচ্ছে আমার ব্যালেন্স অ্যাজ পার বুকস বইতে যে অ্যাডজাস্টমেন্ট গুলো হয়েছে সেগুলো। এবং এখানে যে যোগ বিয়োগ হইতেছে না, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যতই স্টেটমেন্ট করেন, সব স্টেটমেন্টে আপনি যে যোগ বিয়োগ করেন, আলটিমেটলি এটা কোনো অ্যাডজাস্টিং এন্ট্রিজ বা জার্নালের মাধ্যমেই করতে হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে আপনার জি অ্যাকাউন্টে, স্যার। ডিপোজিটর অ্যাকাউন্টে 3টা অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ হয়েছে নাকি, আর 3টা অ্যাকাউন্ট ব্যালেন্স মাইনাস হয়েছে। তাহলে এই 3টা যে অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ হলো, এটা আপনাকে এন্ট্রি দিয়ে যোগ করতে হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট করতে হবে। আর যেটা মাইনাস হয়েছে সেটাও আপনাকে এন্ট্রি দিয়ে মাইনাস করতে হবে। মাইনাস করার ওয়েটা কি? যেমন মনে করেন আপনার ডিপোজিটর বইতে যখন আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ হয়, মনে আছে শুরুতে আমরা ডিপোজিটরের আহ, বইতে যখন দেখাচ্ছিলাম যে ডিপোজিটর যখন ডিপোজিট করে, কোথায় যেন দেখাচ্ছিলাম, এই যে, আহ, আচ্ছা, এই যে এটা, ডিপোজিটর যখন ডিপোজিট করে তখন তার ব্যাংক অ্যাকাউন্ট হয় কি, ডেবিট হয় নাকি? হুম। আর ডিপোজিট যখন উইথড্র করে তখন তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। Correct. তাহলে সেম থিং, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যেই অ্যাকাউন্ট গুলো যোগ হচ্ছে, ডিপোজিটর হিসেবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যেগুলো যোগ হচ্ছে, তাহলে যোগ হচ্ছে কি, ব্যাংক ইন্টারেস্ট যোগ হচ্ছে, নোটসের টাকা যোগ হচ্ছে, আর আপনার এরর যদি হয় এরর যোগ হচ্ছে। তাহলে এগুলো যোগ করবেন, এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে ডেবিট। আর যেগুলো লেস হচ্ছে সেগুলো আপনার অ্যাকাউন্ট থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হবে ক্রেডিট। এখন কোয়েশ্চেন হচ্ছে, স্যার আমরা তো ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেম করতেছি নাকি, আমি যখন ক্রেডিট করবো তাহলে তার এগেনস্টে একটা ডেবিট লাগবে, অথবা ডেবিট যখন করবো তার এগেনস্টে একটা ক্রেডিট লাগবে। হুম। হ্যাঁ, তাহলে আমার যখন ব্যাংক ইন্টারেস্টের টাকা যোগ হয়েছে, আমি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লিখতেছি, ক্রেডিটটা কি করবো? স্যার ওইটা ইন্টারেস্ট হ্যাঁ। রেভিনিউ। ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ভেরি গুড। আচ্ছা, তারপর আবার নোটসের টাকা যখন যোগ হইতেছে আমি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করতেছি, ক্রেডিটটা করবো কি? নোটস রিসিভেবল। নট রিসিভেবল। নোটস রিসিভেবল। যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়, আর ইন্টারেস্ট থাকলে ব্যাংক টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আর যদি ফিজ থাকে, ফিজ হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স হলে আবার ডেবিট হবে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আর সার্ভিস চার্জের জন্য যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করবেন, ডেবিটটা করবেন কি? ব্যাংক চার্জ। ব্যাংক সার্ভিস চার্জ এক্সপেন্স। অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ। আচ্ছা, এনএসএফ চেক, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করলেন, ডেবিটটা করবেন কি? অ্যাকাউন্ট রিসিভেবল স্যার। আচ্ছা, এখানে এনএসএফ চেকের ক্ষেত্রে যেটা হয়, মানে ঘটনা, এটা আমি বলবো একটু ব্যাখ্যা দিব তাহলে বোঝা যাবে। মানে এনএসএফ চেকটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন কারো কাছ থেকে চেক যখন পাইছেন, যখন চেক রিসিভ করছেন, ব্যাংকে জমা দিচ্ছেন, তখন আপনি কি লিখছেন, ওই ডিপোজিটর অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট রিসিভেবলের এগেনস্টে তো চেকটা পাইছেন নাকি, রিসিভেবল এগেনস্টে রিসিভেবলকে জি ক্রেডিট স্যার। করছেন, জি স্যার। জি স্যার। অ্যাকাউন্ট ক্রেডিট করে তার রিসিভেবল। অ্যাকাউন্ট থেকে আপনি ক্লোজ করে দিচ্ছেন। এখন যেহেতু চেকটা ডিসঅনার হয়েছে, আপনার রিসিভেবলের আবার কি আগের অবস্থায় চলে যাবে না? জি স্যার। জি। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে স্যার। অর্থাৎ আপনি বলতেছেন, ভাই তোমার চেক তো অনার হয় নাই, তার মানে তোমার কাছে আমার যে পাওনা, সেই পাওনা আবার আগে ফেরত গেছে, এই পাওনা আবার আমার টাকা দাও আমাকে। তার মানে রিসিভেবল কে না না, তখন কি করবেন? রিসিভেবল আবার বাড়বে। রিসিভেবল আবার হচ্ছে ডেবিট বাড়বে, হয়। তখন ডেবিট হবে, জি। রিসিভেবল ডেবিট, আর চেক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে কথা? হুম। জি আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই, বইতে দেখবেন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করার পরিবর্তে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখছে। আচ্ছা, ক্যাশ কেন ডেবিট লিখছে এটা বলি। যেমন মনে করেন আপনি ব্যাংক, ক্যাশ মানে কি, হোয়াট ইজ ক্যাশ?
ক্যাশ মানে নগদ টাকা, ক্যাশের সেটা ডেফিনেশন হচ্ছে ক্যাশ মিন্স মোস্ট লিকুইড অ্যাসেট, যেই টাকার যেটা সবচেয়ে দ্রুত আপনি খুব মোস্ট দ্রুত লিকুইড। লিকুইডিটি করা যায়। হ্যাঁ, অন্য অ্যাসেটে কনভার্ট করা যায় আর কি। যেমন হচ্ছে অন্য অ্যাসেটে কনভার্ট করা যায় না, ক্যাশ ক্যাশেই থাকে। যেন আপনার কাছে যদি ইনভেন্টরি থাকে, যত এটা দ্রুত। কিন্তু, হ্যাঁ ইনভেন্টরি থাকে, এটা হুম, আপনি ক্যাশে কনভার্ট করতে সময় লাগবে না। সময় লাগে, বিক্রি করতে হবে আবার তখন। রিসিভেবল যদি থাকে, ক্যাশে কনভার্ট করতে সময় লাগবে না। জি। সময় লাগবে স্যার। বাট ক্যাশটা কি, যে আপনার পকেটে টাকা আছে 10 100 টাকা একটা, যখন ইচ্ছা তখন খরচ করতে পারবো, তাহলে আপনি যখন যে ইচ্ছা কোনো তখন সময়, যে কোনো সময় চাইলে ইনস্ট্যান্টলি। আপনি এটা কি ইয়ে করতে পারবেন না, বেনিফিট নিতে ইউজ পারবেন করতে না। পারবো। দ্যাটস ওয়াই ইটস কল্ড হ্যাঁ। মোস্ট লিকুইড অ্যাসেট। আচ্ছা, ব্যাংকে যে টাকাটা জমা হচ্ছে, আচ্ছা এখন যদি আপনার কাছে একটা ডেবিট কার্ড থাকে হুম, এবং বা ক্রেডিট কার্ড থাকে, আপনি কি চাইলে যে কোনো সময় যে কোনো বুথ থেকে টাকাটা নিতে পারবেন না? করা যাবে স্যার। এটাও তো ইজিলি, লিকুইড, হ্যাঁ হ্যাঁ। লিকুইডেট করা যাবে হুম, না ক্যাশ। তাহলে দ্যাটস ওয়াই ব্যাংকটাকে এখন ইন মডার্ন ল্যাঙ্গুয়েজ ব্যাংকের টাকাটাকেও আমরা বলছি ক্যাশ টাকা। নট অনলি জি। দ্যাট, আপনার যে এমএফএস থাকে না, ফাইন্যান্সিয়াল সার্ভিস, আরে মাইক্রো ফাইন্যান্সিয়াল কিছু সার্ভিস থাকে, যেমন বিকাশ বা নগদ বা হোয়াট এভার ইট বিকাশ, ইজ, নগদ, রকেট। রকেট, মোবাইল ফোন। তাহলে এই টাকাটাও কি মোস্ট লিকুইড অ্যাসেট না? এগুলোও ক্যাশের এগুলো অন্তর্ভুক্ত। ক্যাশ। তার মানে আমি যখন ব্যাংক ব্যালেন্সটাকেও আমি ক্যাশ বলতেছি ইন মডার্ন ওয়ার্ল্ড, যেহেতু এগুলো হচ্ছে সবগুলি মোস্ট লিকুইড অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমরা এই জার্নালের জন্য ব্যাংক অ্যাকাউন্টে যেটা ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে আমি ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করতে পারি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটও করতে পারি। আবার ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করার পরিবর্তে ক্যাশ অ্যাকাউন্টকেও ক্রেডিট করতে পারি। এই যে এখানে যেগুলো ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করছি, এগুলো ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করতে পারি। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওই যে কোশ্চেন করছিলেন যে আপনি, স্যার আমাদের জার্নালগুলো একটু বলে দেন, আর ইউ ক্লিয়ার? স্যার আমার এনএসএফ টা একটু স্কিপ হয়ে গেছে জায়গাটায়, আপনি কি বলবেন? আচ্ছা, এনএসএফ এর চেকটা আমি আরো যখন এক্সারসাইজ করব তখন বলবো, আবার এখন একটু বলে দেই। যেমন আপনি যখন কারোর কাছ থেকে চেক পাইছেন, আপনার ডিপোজিটের কাছ থেকে, আপনার কাস্টমারের কাছ থেকে চেক পাইছেন, তখন আপনার বা- এন্ট্রিটা কি ছিল? ক্যাশ ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ রিসিভেবল কে কমাই দিছিলেন নাকি? জি স্যার। আচ্ছা, এখন ওই চেকটা ব্যাংকে জমা করছেন ফর ক্লিয়ারেন্স। হুম। আচ্ছা, এখন ব্যাংক ওই চেকটাকে ডিসঅনার করছে। তাহলে আমার আবার রিসিভাল বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে ডিসঅনার করে আপনার কাছে যখন চেকটা দিছে, আপনি কি করবেন? চেকটা নিয়ে আবার আপনার যে আছে, কাস্টমার আছে, তাকে বলবেন ভাই এই যে তোমার চেক, তুমি নিয়ে যাবেন। স্যার তাহলে কি পুনরায় এটা আবার জার্নাল এন্ট্রি দিতে হবে? হ্যাঁ, তাহলে ওই তখন ইনিশিয়ালি যে এন্ট্রি হয়েছিল তার অপোজিট হবে। রিসিভেবলটা বাড়ানোর জন্য তো স্যার আবার পুনরায় আপনার জার্নাল এন্ট্রিটা করতে হবে। তাহলে রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হবে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে শুরুতে আপনি যেটা করছেন তার বিপরীত করতেছেন। তখন শুরুতে করছিলেন কি ক্যাশ ডেবিট করছিলেন আর রিসিভেবল ক্রেডিট করছিলেন নাকি আমি টাকাটা পেয়ে যাবো ওই আসে। এই আশায়। আর এখন কি করবেন, যেহেতু পারেন নাই, তাহলে এখন উল্টাটা আমার হবে, রিসিভেবল ডেবিট হয়ে যাবে। আর ক্যাশ হয়ে যাবে Debit। ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, দেখি এখন এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশন হইলো ঘন্টা খানেকের উপরে, কে কতটুকু বুঝছেন। এক্সারসাইজ করি। এখানে ইনশাআল্লাহ। একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেয়া আছে এবং সেটা ভুল স্টেটমেন্ট দেয়া আছে। তো এখান থেকে বলছে প্রিপেয়ার এ কারেক্ট ব্যাংক রিকনসিলিয়েশন, দেখি করেন দেখি। তো what is our transparency? হয়েছে স্যার। খবর হয়ে গেছে এখনই, মিলছে রিকনসিলিয়েশন।
উম, দেখি বাবা একটু। হয়েছে? একজন তো বলেন হয়েছে স্যার। মিলছে দুইটা স্টেটমেন্ট? জি আরে স্যার, স্যার একটু 33, 3360। 3360, দুই পাশেই 3360 হয়েছে। জি স্যার, পয়েন্ট 22 আছে, 20 আছে অবশ্য। আচ্ছা, মানে 3360.2, অর্থাৎ $3,360.20। বাকিদের? বাকিদের হয় নাই? হয়েছে স্যার, হয়েছে। 3360 দুইজনের কাছ থেকে শুনতে পাচ্ছি, বাট দেয়ার আর আই গেস 37 পার্টিসিপেন্টস ইনক্লুডিং মি। বাকিদের কি অবস্থা? হয়েছে? ওকে, গুড। আচ্ছা, দেন প্রথম বলছে ডন ওয়েট ইজ আনএবল টু রিকনসাইল দ্য ব্যাংক ব্যালেন্স এট জানুয়ারি 31st। রিকনসিলেশন দেওয়া আছে ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক, এটা এনএসএফ চেক যোগ করছে আর সার্ভিস চার্জ লেস করছে। অ্যাডজাস্টেড ব্যাংক ব্যালেন্স হচ্ছে এটা, ক্যাশ ব্যালেন্স পার বুকস এটা, ডিপোজিট ইন ট্রানজিট লেস করছে, আউটস্ট্যান্ডিং চেক অ্যাড করছে। আচ্ছা, তো এই যে স্টেটমেন্ট, এটা কি ঠিক আছে ওরা যে করলো? না স্যার, ভুল আছে। ভুল আছে? তাহলে প্রথম ভুলটা কি করছে? এনএসএফ চেক ওরা যোগ করছে কার বইতে? ব্যাংকের বইতে। ব্যাংকের বইতে। এটা কি করণীয়? এইটা ডিপোজিটর বুকে হচ্ছে মাইনাস। আমরা যে স্টেটমেন্ট ফরম্যাটটা পড়ছিলাম, এটা ডিপোজিটর থেকে লেস হওয়ার কথা না? জি, আচ্ছা, সার্ভিস চার্জ এরা এটা লেস করছে। ডিপোজিটর থেকে মাইনাস। ডিপোজিটর থেকে মাইনাস হবে, ব্যাংকের থেকে মাইনাস কেন হবে? আচ্ছা, জি পরে ডিপোজিট ইন ট্রানজিট লেস করছে, জি, এটা ব্যাংকের বুকে প্লাস, ক্লাস ব্যাংকের হবে, বইতে হ্যাঁ। প্লাস হবে। আর আউটস্ট্যান্ডিং চেক আউটস্ট্যান্ডিং চেক ব্যাংকের বুকে মাইনাস। ব্যাংকের বুকে মাইনাস। তাহলে দেখবেন দুটা মিলে গেছে। সো দিস ইজ ইউর কারেক্ট স্টেটমেন্ট। এখানে প্রথমে স্টেটমেন্টের নাম লিখবেন, ডেট লিখবেন, এখানে মান্থের জন্য করা হচ্ছে জানুয়ারি 31st জন্য। ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক লিখলেন, ক্যাশ ব্যালেন্স পার বুকস লিখলেন, তারপর অ্যাডজাস্টমেন্ট গুলো করবেন। আচ্ছা, স্যার, জি। 24শে জানুয়ারিতে যে রিকনসিলেশনটা আসছে, এটা এত কঠিন লাগে যে কোনোভাবে বুঝতেছি না। স্যার একটু শেয়ার দিয়ে আপনি কি একটু দেখে দিবেন? এটা একটু যদি সবার হয়ে যায় তারপর শেয়ার দেন।
ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, আমাদের যে বইটা হবে সেটা কি শুধু মানে শুধু বুকস বলবো নাকি পাঁচ বুক বলবো না এমন না, কিছু? শুধু বুকস এখানে, শুধু বুকস বলা আছে। পাঁচ বুক দরকার নাই, শুধু বুকস বললেই এনাফ। জি জি। জি স্যার, থ্যাংক ইউ। Okay. এটা হয়েছে সবার? জি স্যার। জি স্যার, হয়ে গেছে। স্যার, আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট টু হচ্ছে জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রিজ রিকোয়ার্ড বাই দ্য রিকনসিলিয়েশন। আচ্ছা, তার মানে এখানে জার্নাল এন্ট্রি বেসিকলি করতে হবে ডিপোজিটর বইতে। দুইটা। হ্যাঁ, এন্ট্রিজ ইন দ্য বুকস অফ ডিপোজিটর। তাহলে একটা করছে কি এনএসএফ চেক মাইনাস করছে, আর একটা দুইটাই একটা এন্ট্রি করছে। জি, তাহলে প্রথম যেটা আমার এনএসএফ চেক, এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টু ক্যাশ। জি, মানে আমার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। And then second one হচ্ছে সার্ভিস চার্জ। এটা হচ্ছে, আচ্ছা এখানে আপনারা বইতে দুইটা টার্মই পাবেন। একটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জও ডেবিট করতে পারেন, সার্ভিস চার্জ। অথবা অনেক সময় এই ছোট ছোট খরচগুলোকে ওরা মিসসেলেনাস এক্সপেন্স হিসেবে ডেবিট করে, মিসসেলেনাস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। স্যার এখানে অ্যামাউন্ট দিবেন না? অ্যামাউন্ট লেখেন, অ্যামাউন্ট তো আমি ভাবছি আপনারা পারবেন। এনএসএ হচ্ছে 490, আর এখানে হচ্ছে 25 25। ঠিক আছে। স্যার এখানে তার মানে আমি মানে আমার বইতে আমি জার্নালটা দিব, ব্যাংকের বইতে মানে আমি দিব না? না, ব্যাংকের বইতে এখানে চাই না নর্মালি, জি। শুধু ডিপোজিটরি বইতে জার্নাল চাই। স্যার একটু কথা ছিল স্যার। জি। ওই ক্যাশ বুকে যখন আমরা এটা দেখতেছিলাম, তখন তো স্যার ওই যে আগে যেটা ভুল যে যায় সেখানে স্যার যে এনএফসিটা আমাদের প্লাস করা ছিল, যেটা আমরা এখন মাইনাস করলাম। হুম কিন্তু স্যার ব্যাংক চার্জ যেটা, ওইটা তো হুম মাইনাসই ছিল, 25 টাকা যেটা। হুম। তাহলে ওইটারও কি জার্নাল দিব? মানে যেটা মানে রাইট আছে ওইটারও জার্নাল দিব? রাইট বলতে এটা ব্যাংক করছে, কিন্তু আমাদের বইতে এখনো আমরা মাইনাস করি নাই তো, জার্নাল ছাড়া তো আমরা মাইনাস করতে পারবো না। মানে ব্যাংক সার্ভিস চার্জ করে ফেলছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে লেস করে দিছে, কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে আনটিল উই পাস জার্নাল আমরা তো করি নাই, ক্রিয়েট করি নাই। তাহলে কি স্যার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আগে করতে হবে না জার্নাল আগে করতে হবে? রিকনসিলেশন আগে করে তারপর জার্নাল করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড নাকি? তো অনেকে অর্ধেক কোশ্চেন করেন, জি স্যার, তারপরে বুঝতে আর পারছি। কোনো রেসপন্সও জি জি করেন না। স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে মানে পারছি। ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনি হাফ ডান, কিন্তু যাকে কোশ্চেন করছেন সে, আপনি বুঝতে পারছেন কিনা মানে ইউ ডোন্ট গিভ হিম অপরচুনিটি যে আপনি আসলে শিখলেন কিনা।
কোয়েশ্চেনের ওয়ে হচ্ছে যে আপনি কাউকে যখন কোয়েশ্চেন করবেন, and whenever he gives you a reply, so you should ensure that you understand the question, you understand the reply, okay? আচ্ছা, এরপরে হচ্ছে বাকি যে এক্সারসাইজ গুলো আছে, এক্সারসাইজ 11, এক্সারসাইজ 12 আর 4A, এগুলো আপনারা একটু দেখে নিন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো না, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আর সো আমাদের এই পর্যন্ত ডান। একজন হচ্ছে বলছিলেন যে স্যার আমার পাস্ট ইয়ার্স একটা কোয়েশ্চেন দেখাতে চান, জি স্যার। তো আমি এই যে শেয়ার অপশন অফ করে দিছি, আপনি এখন চাইলে দেখাতে পারেন। এটা দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আপনি কথা বলছেন কিন্তু শেয়ার দিয়ে নিতে হবে আপনার, ওই যে শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, আমি শেয়ার দিয়েছি, এখন শো করছে কিনা বুঝতে পারছি না আসলে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, আপনারা কেউ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না। না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আবার রিমুভ করে আপনি ওই যে শেয়ারের মধ্যে শেয়ার অল ইন্টায়ার স্ক্রিন ওইখানে ইয়ে করবেন। জি, এখন কি দেখা যাচ্ছে? ইউর শেয়ারিং স্ক্রিন তো আমাকে শো করছে। জি, জি, এখন দেখতে পাচ্ছি। এসি নাম্বার এটা, এখানে এই রিকনসিলেশনটা আমাকে অনেক ভোগাচ্ছে, আমি কোনোভাবে এটা বুঝতে পারছি না। আচ্ছা, একটু উপরে যাবেন, মানে হুট করে দেখালেন তো আমার একটু বুঝতে সময় লাগবে, একটু দেখান দেখি পুরো কোয়েশ্চেনটা। এটা জি, একটু স্ক্রল করে স্ক্রল আপ and go to the question first page, go to the first page of the এটা question. সি নাম্বার। যে বুঝতে পেরেছি আমি আপনার তিন কোয়েশ্চেন, কিন্তু নাম্বার না, একটু আপনি একদম ফার্স্ট স্ক্রল করে স্যারকে দেখান। প্রথম পেজটাতে চলে যান একটু কষ্ট প্রথম করে। পেজটাতে চলে যান আপনি। জি, এটা হচ্ছে জানুয়ারি 2024, ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফাউন্ডেশন লেভেল। ওকে, এবার আপনি আবার আসেন তো কোয়েশ্চেনটাতে। এবার সলিউশন আছে আপনার কাছে? হ্যাঁ, সলিউশন আছে। আচ্ছা, একটু নিচে স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন, স্ক্রল স্ক্রল ডাউন। ওকে, সো এখান থেকে প্রথমে কি বলছে একটু পড়েন। Calculate the correct opening and closing bank account balances for the month of December 2021 as per the proprietor's cash book. Assume there was no other errors in recording entries both by the bank and by the business. So এইটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের একটা পার্ট, নট দ্য ফুল ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে আপনাকে বলতে বলছে যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা মেনটেন করছেন সেটার একটা কারেক্ট ব্যালেন্স বের করার জন্য, কিন্তু এখানে ব্যাংক রিকনসিলিয়েশন ইজ নট দ্য রিকোয়ারমেন্ট। ওকে, এখন আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স গুলো ছিল, সো ক্যান ইউ স্ক্রল আপ, একটু উপরে যেতে পারবেন? জি, তাহলে এখানে আপনার এখানে কি ছিল, যে প্রোপাইটর অফ স্ট্যান্ডার্ড স্টেশনারি মেইনটেইনস এ ব্যাংক অ্যাকাউন্ট ফর হিজ বিজনেস. He has not prepared any bank reconciliation in the past. For the month of December 2008, he prepared the entries in his cash book in the past. আচ্ছা, for the month of December, he prepared his entries in the cash book bank column with the entries in the bank statements for the month and his observations are as follows. The following figures were seen in the bank statement in early part December, was not seen in the cash book entries in our case. Create entries in the bank স্টেটমেন্ট টোটালিং 1,24,200 টাকা। আচ্ছা, এটা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে উইথড্র হয়েছে 1,24,200 টাকা অ্যাজ পার ইউ। আচ্ছা, আর ডেবিট এন্ট্রিজ ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট টোটালিং 84,500 টাকা। আপনার বইতে ব্যাংক ডিপোজিট হয়েছে 84,500 টাকা ডিউরিং দ্য মান্থ অফ ডিসেম্বর। আচ্ছা, বাই দ্য এন্ড অফ ডিসেম্বর অ্যান অ্যামাউন্ট অফ 2,500 টাকা অ্যাপিয়ার ইন দ্য ডেবিট সাইড অফ দ্য ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ ব্যাংক চার্জেস। অর্থাৎ ব্যাংক আপনার অ্যাকাউন্টে ডেবিট করছে 2,500 টাকা, বাট ওয়ার নট ম্যাচিং এন্ট্রি ইন দ্য ক্যাশ বুক, কিন্তু আপনি ক্যাশ বইতে করেন নাই। তার মানে আপনার যে ক্যাশ বইতে ডেবিট এন্ট্রি ক্রেডিট এন্ট্রি আছে বা ডেবিট এন্ট্রি গুলো আছে, ডেবিট এন্ট্রি তো আপনি যোগ করছেন, আর ক্রেডিট এন্ট্রি মানে হচ্ছে আপনি মাইনাস করছেন। ঠিক আছে, এখন ব্যাংক আপনার অ্যাকাউন্টে একটা ডেবিট এন্ট্রি করছে 2,500 টাকা, যেটা আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হওয়া মানে হচ্ছে এই যে আপনার 1,24,200 থেকে এটা লেস করে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে the following figures were seen in the cash book at the end of December without any matching entries in the bank account for. আচ্ছা, debit entries in the cash book totaling 92,500 টাকা। ওকে, সরি, আই এম সরি। উপরেরটা ছিল হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের
বই। এটা হচ্ছে অর্থাৎ এইগুলো করছে হচ্ছে ব্যাংক। আর নিচেরটা হলো ক্যাশ বুক, অর্থাৎ আপনি করছেন। তাহলে আপনার দেখেন ক্রেডিট, ব্যাংক করছে ক্রেডিট 1,24,200 টাকা, আর আপনি ডেবিট করছেন 92,500 টাকা। তার মানে আপনার সাথে ব্যাংকের একটা ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সটা হচ্ছে কি আপনি যোগ করছেন কম, হয়তো ব্যাংক যোগ করছে বেশি, নাকি এরকম কিছু? আচ্ছা, না না, উপরে আসেন, উপরে আসেন। আচ্ছা, আরেকটা হলো যে ক্রেডিট এন্ট্রিজ ইন দ্য ক্যাশ বুক 18,000 টাকা। আপনার ক্যাশ বইতে এন্ট্রি করা হয়েছে 18,000 টাকা, লেস করা হয়েছে। কিন্তু ব্যাংকের বইতে যে ডেবিট এন্ট্রি করা হয়েছে সেটা হচ্ছে 84,500। তার মানে দুইটা এন্ট্রি মিলছে না। আচ্ছা, দ্য ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার দ্য ব্যাংক স্টেটমেন্ট অন 31st November 2021 and 31st December 2021 were ক্রেডিট ব্যালেন্সেস অফ 2,75,500 টাকা এবং 4,20,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে যদি দেখেন 2,75,500 টাকা হচ্ছে নভেম্বরের বিগিনিং ব্যালেন্স, আর ওভার দ্য মান্থ 1,24,200 টাকা অ্যাড হয়েছে, আর 84,500 টাকা লেস হয়েছে। লেস হওয়ার পরে এটা কি এরকম আছে যে 4,20,000 টাকা? কি অ্যান্সারটা ইয়া করবো? আচ্ছা, এখানে আমাকে একটু একটু স্ক্রল করেন নিচে, আমি একটু বোঝার জন্য। পরের প্যারাটা কি বলছে? দ্য প্রোপাইটর নোজ দ্যাট দ্য ম্যাক্সিমাম টাইম টেকেন টু রিয়েলাইজ এ চেক ডিপোজিট ইজ অন 1 week. ফার্দার হি নোটিস দ্য চেক ফর 5,000 টাকা ইস্যুড ইন নভেম্বর ইজ স্টিল নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, আউটস্ট্যান্ডিং চেক। তাহলে এটা মাইনাস করবেন, আর ব্যাংকে যে 2,500 টাকা লেস করা হয়েছে ডিপোজিট সার্ভিস চার্জ, এটা লেস করবেন। আর এই যে দুইটা ডিফারেন্স, ক্রেডিট এন্ট্রি আর আপনার বইয়ের ক্রেডিট এন্ট্রি, এই দুইটা ডিফারেন্স প্লাস ওই ব্যাংকের যে ডেবিট এন্ট্রি, আপনার ডেবিট এন্ট্রি, এই দুইটা ডিফারেন্স গুলো অ্যাডজাস্ট করবেন। এবার একটু দেখেন আমাকে। সলিউশনটা একটু দেখেন যদি থাকে। স্যার আপনি ভাবতেও পারবেন না আজকে আমি কি দুর্যোগের মধ্যে ক্লাসে জয়েন করেছি। আমার মাথা ঠিক কাজ করছে না। কি হয়েছে? আমার হাজবেন্ডের ছোট বোন ইন্ডিয়াতে মারা গেছে, এখন এয়ারপোর্টে আছে, সন্ধ্যার সময় হয়তো পৌঁছাবে এসে। কিন্তু এই প্রশ্নটা আমি দেখানোর জন্য আপনাকে রেখে দিছি বলে ভাবছি একটাই ক্লাস হবে। না স্যার না, আমি বললেন আরেকটা ক্লাস করব যদি, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ নিড মোর, দ্যাট মিনস ক্লারিফিকেশন, আমাকে নেক্সট ক্লাসও দেখাতে পারেন। আর আজকে যদি স্যার দেখেন, আজকে ওকে। আমি তার লিভ নেই স্যার, বাসায় এত মানুষের মধ্যে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি ক্লাস করছি দুজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নেক্সট ক্লাস আমাকে দেখান, ঠিক আছে? জানুয়ারি 2024, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?